আজকে ক্লাস 6 এর যে নতুন চ্যাপ্টারটা শুরু হচ্ছে, চ্যাপ্টার 5 জল, স্থল, বাতাস। ঠিক আছে, আগে এটার মানে বুঝতে হবে। জল, স্থল আর বাতাসের কথার অর্থ কি। জল বলতে আমাদের যে জল আমরা দেখতে পাই সামনে, এই পুকুরের জল বা জলাশয়, নদী, নালা, ঠিক আছে, বরফ, এইগুলো কি জলের কঠিন রূপটা কি বরফ। তো তাহলে এই জলটা আসলে কি সেটা আমাদের জানতে হবে। স্থল কি সেটা জানবো, বাতাস কি সেটা জানবো। এবারে ভূগোলের ভাষায় না এইগুলো আমরা সাধারণ ভাষা জানি। আমরা যদি বলি তুই এখন ভাই কোথায় আছিস, তাহলে আমি বলবো, যদি জলের স্থলের মধ্যে বলতে চাই তাহলে কি বলবো, স্থল। বা জলের উপরে থাকলে বলবো কি, জলের উপরে আছি। ঠিক আছে, বাতাসে থাকলে বলবো কি, প্লেনে আছি। ঠিক আছে, তো এই যে জল, ভূগোলের ভাষায় জলকে কি বলে সেটাকে দেখবো। স্থল, ভূগোলের ভাষায় স্থল কি সেটা দেখবো। আর বাতাস কি সেটা দেখবো। জল হচ্ছে কি, আমরা জলের একটা সমার্থক শব্দ জানি। জল, বাড়ি শুনেছি, বাড়ি, বাড়ি মানে জল। তো এই বাড়ি, ঠিক আছে, তাহলে জলকে কি বলা হয়, বাড়ি মণ্ডল। ঠিক আছে, বাড়ি মণ্ডল, ওটা একটা নতুন টাইটেল দিয়ে দিয়েছি, মণ্ডল। ঠিক আছে, স্থল কি হবে, শিলামণ্ডল। কারণ কি, স্থল কি দিয়ে তৈরি, বিভিন্ন ধরনের শিলা দিয়ে তৈরি। তাহলে সেখানে বলছে কি, শিলা মণ্ডল। কেউ আবার শিলা নেই তো এখানে, কারোর মাসি, কাকিমা, পিসি। আচ্ছা, বাতাস তাকে কি বলে, বায়ুমণ্ডল। ঠিক আছে, তাহলে বায়ুমণ্ডল, শিলামণ্ডল আর একটা হচ্ছে কি, বায়ুমণ্ডল। তিনটে নাম আমাদের কিন্তু মাথায় গেঁথে নিতে হবে। ঠিক আছে, এইবারে আজকে যে নতুন চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে কি, আমাদের বায়ুমণ্ডল। ঠিক আছে, এইটা আজকে করবো, পরের দিন আমরা শিলামণ্ডলটা করবো, তারপরের দিন যা আছে করে নেবো। ঠিক আছে, তাহলে আজকে যে টপিকটা হবে সেটা হচ্ছে কি, বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কি ইংরেজিতে বলে কি, অ্যাটমসফিয়ার। স্ফিয়ার কত অর্থ কি বলতো, বলয়। বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল, এই তিনটের মধ্যে আজকে যে টপিকটা হবে সেটা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলকে ইংরেজিতে কি বলে, অ্যাটমসফিয়ার। ঠিক আছে, এবারে অ্যাটমসফিয়ার জানার আগে, অ্যাটমসফিয়ারে প্রবেশ করার আগে আমাকে জানতে হবে যে বায়ুমণ্ডলটা আসলে কি। বায়ুমণ্ডল হচ্ছে আমাদের পৃথিবী, যে পৃথিবী আছে, সুন্দর যে পৃথিবী, নীল গ্রহ, এই গ্রহের চারপাশে যে স্তর আবৃত করে রেখেছে, এর চারপাশে যে স্তর একে আবৃত করে রেখেছে তাকে বলছে কি আমাদের বায়ুমণ্ডল। ঠিক আছে, এটা হচ্ছে কি, বায়ুমণ্ডল। তাহলে যদি আমরা ভালো ভাষায় বলতে চাই বায়ুমণ্ডল কি, তাহলে বলবো কি, পৃথিবীর গায়ে চাদরের মতন লেগে থাকা বায়ু স্তর। ঠিক আছে, তো আমরা লিখতে পারি কি, পৃথিবীর গায়ে লেগে থাকা বায়ুর স্তর হলো বায়ুমণ্ডল। বুঝতে পারলি, পৃথিবীর গায়ে লেগে থাকা বায়ুর স্তরকে কি বলা হয়, বায়ুমণ্ডল। এবারে বায়ুমণ্ডলের বেশ কিছু জিনিস আমাদেরকে জানতে হবে, যে বায়ুমণ্ডলের উপাদান কি কি আছে। ঠিক আছে, 1 বাই 1 আমরা সবকিছু জানবো, উপাদান কি কি আছে, তারপরে তোর এর স্তর কটা ভাগে ভাগ করা যায়। এর কিন্তু আবার স্তর আছে একটার পর একটা। যেমন আমরা যদি ছাদে উঠতে যাই, যেমন ধাপ বাই ধাপ আমরা উঠছি, তেমনি এটাও এখান থেকে যদি আমরা মহাশূন্যে যেতে চাই তাহলে আমাদের ধাপ বাই ধাপ উঠতে হবে। তো সেইগুলোর নাম আমরা জানবো আজকে। ঠিক আছে, তাহলে আজকে যতদূর করলাম তার মধ্যে প্রথমে কি করলাম, এই যে হেডিংটা আছে তার আমরা হেডিং এর মানে বুঝলাম। তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে কি, বায়ুমণ্ডল কি সেটা বুঝলাম। কি বলছি, বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে থাকা বায়ুর স্তর হচ্ছে কি, বায়ুমণ্ডল। তোরা কাজ কর, এটা তুলে নেওয়া হবে। এবারে যে পরের টপিকটা আসছে সেটা হচ্ছে কি, বায়ুমণ্ডলের উপাদান কি। প্রথমেরটা দেখলাম কি, বায়ুমণ্ডল বলতে কি বুঝি, এরপরে দেখো কি, উপাদান। বায়ুমণ্ডল তিনখানা জিনিস নিয়ে গঠিত। ঠিক আছে, একটা হচ্ছে কি গ্যাস, একটা হচ্ছে কি বাষ্প, আর একটা হচ্ছে কি ধূলিকণা। প্রত্যেকটা জিনিস জানবো, গ্যাস, বাষ্প আর একটা হচ্ছে কি ধূলিকণা। তিনখানা জিনিস নিয়ে গঠিত, তার মধ্যে এই তিনটে হচ্ছে প্রধান। ঠিক আছে, গ্যাস কি, আচ্ছা, বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্যাস আছে। তবে আমরা এটা কোন ক্লাসে পড়েছি, আমরা ক্লাস 4 পড়েছিলাম পরিবেশে। সব থেকে বায়ুমণ্ডলে সব থেকে কোন গ্যাস বেশি আছে বলতে কে পারবি,
সব থেকে বেশি কোন গ্যাস আছে বায়ুমণ্ডলে? পারবি না কেউ? দুজন মাত্র। কোন গ্যাস? নাইট্রোজেন। তাহলে প্রথমে আছে কি? নাইট্রোজেন। নাইট্রোজেন। তারপরে দেখবো আমরা অক্সিজেন। তারপরে দেখবো আমরা আর্গন। তারপরে আমরা দেখতে পারবো কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, অক্সাইড। এছাড়াও অনেক রকমের গ্যাস আছে, যেটা হচ্ছে হিলিয়াম, হাইড্রোজেন। ঠিক আছে, যেগুলো আমাদের দরকার নেই, ওগুলো অত্যন্ত হালকা গ্যাস। হিলিয়াম, হাইড্রোজেন এগুলো হচ্ছে অত্যন্ত হালকা গ্যাস, যার জন্য কি হয়, যার জন্য তোর এগুলো বায়ুমণ্ডলের একদম উপরের স্তরে দেখা যায়। ঠিক আছে, বায়ুমণ্ডল এটা যদি পৃথিবী হয়, আর যে বায়ুমণ্ডলটা আছে তার একদম উপরে থাকে, কারণ কি এটা অত্যন্ত হালকা, এটা ভেসে 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 উপরে চলে যায়। আমরা যে গ্যাস বেলুনটা দেখি না, যে গ্যাস বেলুনের মধ্যে গ্যাস ভরে রেখে উপরে উড়িয়ে দেয়, ওর মধ্যে কি গ্যাস থাকে বলতো? দাঁড়া, হাইড্রোজেন আর হিলিয়াম। কোন গ্যাসটা থাকে এর মধ্যে, গ্যাস বেলুনের মধ্যে? হাইড্রোজেন না হিলিয়াম? হাইড্রোজেন। কনফার্ম? আমি তো ভুলে গেলাম এবারে। হাইড্রোজেন না নাইট্রোজেন ভুলে গিয়েছি। হিলিয়াম তুমি তো বলে আগুন। হিলিয়াম, হিলিয়াম আগুন ধরিয়ে দেয়। কারণ কি, হাইড্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করে? হিলিয়াম। তাহলে হাইড্রোজেন, হাইড্রোজেন তৈরি করে হিলিয়াম। ঠিক আছে, এইবারে সেটা হচ্ছে গ্যাস বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস থাকে। ঠিক আছে, এই দেখ সূর্যের মধ্যে কি হয় অ্যাকচুয়ালি, হাইড্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি করে কি? হিলিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে একদম শেষ পর্যায়ে। এর মধ্যে যে ফুয়েলটা আছে, যে তোর যে ফুয়েলটা মানে কি যে জ্বালানিটা আছে, সেটা হচ্ছে এইচ আর এইচ। তাহলে হাইড্রোজেন হচ্ছে এইচ আর হিলিয়াম হচ্ছে এইচ। তো এইটার মধ্যে তড়িৎ ধনাত্মক আছে। ঠিক আছে, ঋণাত্মক নয়, ধনাত্মক। তাহলে আমরা যদি হাইড্রোজেন ব্যবহার করি, কোনো সময় দেখা গেল বায়ুর মধ্যে গিয়ে যে গ্যাস বেলুনটা আমরা ব্যবহার করছি, সেই গ্যাস বেলুন দেখা গেলো বায়ুর স্তরে গিয়ে বিক্রিয়া করে আগুন ধরিয়ে দিতে পারে। ঠিক আছে, সেজন্য আমরা কি ব্যবহার করি? গ্যাস বেলুনে হিলিয়াম ব্যবহার করি। ঠিক আছে, নাইট্রোজেন সব থেকে বেশি আছে। এটা কতটা আছে বলতো? 78। এটা তোদেরকে জেনে রাখতে হবে, কিন্তু পরীক্ষার সময় দেয় এগুলো 7800 এত পার্সেন্ট দিয়ে দেয়। ঠিক আছে, 78.008 দিয়ে দেয়। ঠিক আছে, তারপরে 20.04%। এইটা আর্গন আছে 0.93%। কার্বন ডাই অক্সাইড আছে 0.03%। ঠিক আছে, দেখ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এত নগণ্য হওয়ার কারণেও সত্ত্বেও দেখ আমাদের টেম্পারেচার কত বেশি। তাহলে এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বাড়তে থাকে, তাহলে কি হবে? আমাদের এই যে টেম্পারেচার বাড়ছে, অ্যাকচুয়ালি এই কার্বন ডাই অক্সাইডের জন্য। এটা প্রচুর পরিমাণে আমাদের তাপ শোষণ করে রাখতে পারে। ঠিক আছে, তাপ ধরে রাখার ক্ষমতা সব থেকে বেশি, যার জন্য টেম্পারেচার বাড়ে। কিন্তু ঠিক আছে, তোদেরকে এই প্রথম যে চারটে নাম আছে, চারটে নাম আমাদের জেনে রাখতে হবে। প্রথমে কি নাইট্রোজেন, যার অনুপাত কত আছে? 78.08। ঠিক আছে, পুরো যদি যে এর মানেটা কি বলতো, এই যে পার্সেন্ট লিখছি, এগুলো মানে কি, ধর যে যতটা গ্যাস আছে সেটাকে, সমস্ত গ্যাসকে আমরা ধরে নিচ্ছি 100%। ঠিক আছে, এই 100%-এর মধ্যে 78% ধরে রেখেছে কে? নাইট্রোজেন। অক্সিজেন ধরে রেখেছে এই 100%-এর মধ্যে 20.04, আর্গন ধরে রেখেছে 0.93 ও কার্বন ডাই অক্সাইড 0.035%। বুঝতে পারলি এর অর্থটা? এটা তুলে নাও। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি? বাষ্প। বাষ্পটা কি? কিভাবে বাষ্প হয় কখনো দেখেছিস? জলকে রোদে রাখলে, অর্থাৎ আমরা যদি জল একটা বোতলের মধ্যে ভরে যদি রোদে রেখে দিই, কিছুক্ষণ পরে দেখি বোতলটার গায়ে সাদা সাদা ফুটি ফুটি মতন হয়ে গেছে, ওইগুলো হচ্ছে কি? আমাদের বাষ্প। তাহলে বাষ্প কি? আমরা বাষ্প লিখতে পারি কি? জলের গ্যাসীয় রূপ হলো বাষ্প। জলের গ্যাসীয় রূপ কি? বাষ্প। এটা হলো এর কি, এটা সেটা জানলাম। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে উৎস। এই যে বায়ুমণ্ডলে এই যে বাষ্পটা আসে, কোথা থেকে আসে? দুটো প্রক্রিয়ার মাধ্যমে আসে। একটা হচ্ছে কি? বাষ্পমোচন, প্লাস আরেকটা হচ্ছে বাষ্পীয় প্রস্বেদন।
বাষ্পীয় প্রস্বেদন। একটা হচ্ছে বাষ্পমোচন। বাষ্পমোচন কি, ধর একটা পুকুর আছে, এই পুকুর থেকে যে পরিমাণে জল বায়ুমণ্ডলে প্রবেশ করছে সেটা হচ্ছে কি বাষ্প, ঠিক আছে, এটা হচ্ছে কি বাষ্প। এটা হচ্ছে ধর কোনো জলাশয়, এই জলাশয় থেকে যে পরিমাণ বাষ্প উঠে যাচ্ছে বায়ুমণ্ডলে সেটাকে যে প্রক্রিয়ার মাধ্যমে উঠছে সেটা হচ্ছে কি আমার বাষ্প মোচন, ঠিক আছে। কিন্তু বাষ্পীয় প্রস্বেদন কি, ধর একটা গাছ বেঁচে থাকার জন্য মাটির নিচ থেকে প্রচুর পরিমাণে জল নেয়, ঠিক আছে, খাদ্য তৈরি করার জন্য। এই যে জলটা ও কাণ্ডের মাধ্যমে পাতায় পৌঁছে দিচ্ছে, তারপরে যে অতিরিক্ত জলটা আসছে সে কি করছে, সে রিলিজ করে দিচ্ছে, সে ছেড়ে দিচ্ছে। এই যে ছাড়ার প্রক্রিয়া তাকে বলছে কি বাষ্পীয় প্রস্বেদন, ঠিক আছে, বাষ্পীয় প্রস্বেদন। তাহলে দুটো প্রক্রিয়া, এটা একটা প্রক্রিয়া কিন্তু ওটাও কিন্তু একটা প্রক্রিয়া। তাহলে দুটো প্রক্রিয়া, একটা হচ্ছে কি বাষ্পমোচন আর একটা হচ্ছে কি বাষ্পীয় প্রস্বেদন। বাষ্পীয় প্রস্বেদনের মধ্যে কে যুক্ত আছে, গাছ। আর বাষ্পমোচনের সাথে কে যুক্ত আছে, জলাশয়। সে নদী হতে পারে, সাগর হতে পারে, পুকুর হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। উৎস হয়ে গেল। এরপরে এর আমরা একটা বৈশিষ্ট্য দিতে হবে। বৈশিষ্ট্যতে কি বলতে পারি, বৈশিষ্ট্য এটা হচ্ছে যখন জল আমরা ধরো একটা বালতিতে করে যদি জল নিয়ে যাই, ওয়েট হয় না, হয় না, ওয়েট হয় তো। কিন্তু বাষ্প হচ্ছে জলের এমন একটা রূপ যেটা সব থেকে কম হালকা, সব থেকে অত্যাধিক হালকা, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কি অত্যাধিক হালকা। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে এইটা। এরপরে যে দ্বিতীয় পয়েন্ট আমরা লিখতে পারি সেটা হচ্ছে কি, এই যে ধূলিকণার কথা বলছি আমরা, ধূলিকণা এখনো যায়নি তো, ধূলিকণার যে ধুলো আছে সেগুলো বাতাসে ভাসে কি দিয়ে, ভাসে কার মাধ্যমে, এই বাষ্পের মাধ্যমে ভাসে, ঠিক আছে। এই যে বাষ্প ভাসে কার মাধ্যমে, এই যে ধূলিকণা আছে ধূলিকণার মাধ্যমে বাষ্প ভাসে। তাহলে আমরা লিখতে পারি কি ধূলিকণার দ্বারা বাষ্প বায়ুমণ্ডলে ভাসে। তাহলে বাষ্প কি, জলের গ্যাসীয় রূপ। উৎস কি, বায়ুমণ্ডল যে আসে বাষ্পটা কিসের মাধ্যমে আসে, দুটো প্রক্রিয়া, একটা হচ্ছে বাষ্পীয় মোচন আর একটা হচ্ছে কি বাষ্পীয় প্রস্বেদন। বাষ্পমোচনটা কি, যখন জল থেকে সোজাসুজি বাষ্প উপরে উঠে যাচ্ছে সেটা হচ্ছে বাষ্পমোচন প্রক্রিয়াটার নাম। আর যে আমরা এইভাবে লিখতে পারি বাষ্পীয় প্রস্বেদন কি লিখতে পারি, যে প্রক্রিয়ার মাধ্যমে গাছ থেকে অতিরিক্ত জল বাষ্প আকারে বায়ুমণ্ডলে প্রবেশ করে সেই প্রক্রিয়াকে আমরা বলি কি বাষ্পীয় প্রস্বেদন। তাহলে দুটো প্রক্রিয়া হয়ে গেল। এর বৈশিষ্ট্য কি, অত্যাধিক হালকা। যখন বাষ্প হয়ে যায়, জল যখন বাষ্প হয়ে যায় এটা অত্যাধিক হালকা হয়ে যায়, প্রথম যে পয়েন্টটা। দ্বিতীয় পয়েন্টটা কি, এই যে ধূলিকণা আছে, বাষ্পগুলো তো ভাসছে কিসের মাধ্যমে ভাসছে, এই ধূলিকণার মাধ্যমে। ধূলিকণার উপরে ধরে একটা বাষ্প উড়ে উড়ে যাচ্ছিল, এই তারপরে গিয়ে কিছু দূর পরে গিয়ে ও কিন্তু থিতিয়ে পড়ে আর যেতে পারে না, তখন ওটা ভাসে, তখন এই যে পার্টিকেল আছে, যে ধূলিকণা আছে তার উপরে এরকম করে ভাসে, বুঝতে পারছিস। এইবারে যে আমরা যে কুয়াশা দেখি দিনের বেলা, শীতকালের কুয়াশা দেখি, কেন দেখি, কারণ কি শীতকালে ভূপৃষ্ঠ খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে। শীতকালে ভূপৃষ্ঠ খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় জল অপেক্ষা। কারণ কি জল দেরি করে গরম হয়, দেরি করে ঠান্ডা হয়, কিন্তু ভূপৃষ্ঠ কি দ্রুত গরম হয়, খুব তাড়াতাড়ি গরম হয়, কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে। এইবারে যখন শীতকালে কি হয়, যখন তোর অত্যাধিক পরিমাণে ভূপৃষ্ঠ ঠান্ডা হয়ে যায়, বায়ুমণ্ডলের সংলগ্ন, এই যে আমাদের এটাও কিন্তু বায়ুমণ্ডলের মধ্যে আছি আমরা, ঠিক আছে। এই যে বায়ুমণ্ডলের মধ্যে যে ধূলিকণাগুলো ভেসে উঠছে, ভাসছে, সেখান থেকে এই যে জলীয় বাষ্পগুলো উঠছে না, এ কিছু দূর ওঠা মাত্রই এ এতটা পরিমাণে ঠান্ডা হয়ে যায় আর উঠতে পারে না, ওয়েট বেড়ে যায়। এ হয়ে গেছে কি, বাষ্প যখন হচ্ছে তখন কি হচ্ছে হালকা, যখন এ আস্তে আস্তে উপরে ওঠে তখন কি হয়ে যায় বলতো ভারী। ভারীটা হয়ে যায় কেন, কারণ ওটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে, ঠিক আছে। বাষ্প কি হতে থাকে, ঠান্ডা হতে থাকে, আর ঠান্ডা হয়ে গেলেই তোর ওটা জলে পরিণত হতে থাকে। এই যে বৃষ্টির ফোঁটা আসছে, যাচ্ছে তো বাষ্প হয়ে, কিন্তু আসছে বৃষ্টির ফোঁটা জল হয়ে আসছে, কিভাবে আসছে, ওখানে গিয়ে জলে পরিণত হয়ে যাচ্ছে, ঠান্ডা হচ্ছে। যত উপরে ওঠে তত টেম্পারেচার বায়ুমণ্ডলে কমতে থাকে, ঠিক আছে। কিছু দূর যাওয়ার পর এতটা পরিমাণে ঠান্ডা হয়ে যায় আর উপরে উঠতে পারে না, ওইখানে থেমে গিয়ে ওইখানে যখন আস্তে আস্তে ভারী হতে থাকে আর নিতে পারে না মেঘ, ওকে ফেলে দেয়, বুঝতে পারছিস। এইবারে যখন কুয়াশার ক্ষেত্রে কি হয়, আমরা যে শীতকালে দেখি না কুয়াশা, এটাই হচ্ছে কিন্তু মেঘ। আমরা যদি মেঘের মধ্যে যাই প্লেনে করে, ওখানে যা দেখতে পাবো এখানেও সেটা দেখতে পাচ্ছি আমরা, এটাই হচ্ছে কিন্তু মেঘ। আমরা যদি আকাশ থেকে এটাকে দেখি তখন আমরা একটা মেঘ দেখতে পাবো, কিন্তু যেমন চারপাশে মেঘ ঘুরছে, ঠিক আছে। বিষয়টা কি হচ্ছে, যে জলীয় বাষ্পটা উপরে উঠছিল, এতটা পরিমাণে ঠান্ডা হয়ে গেছে আর উপরে উঠতে পারছে না, ও কি করলো, যে পার্টিকেল গুলো ছিল, যে ধূলিকণা গুলো ছিল, তাকে কেন্দ্র করে ওখানে ভেসে আছে, বুঝতে পারলি। ভেসে থাকার কারণে কি আস্তে আস্তে এত ডেন্স, এত ঘনত্ব বেড়ে গেল, একদম ঘন সাদা হয়ে গেল, যার জন্য ওটাকে আমরা দেখি কি কুয়াশা। বুঝতে পারছি আমি, এই হচ্ছে বিষয়, এটা তুলে নাও।
তাহলে আমরা বায়ুমণ্ডলের উপাদান দেখছিলাম, উপাদানের তিনখানা যে কন্টেন্ট আছে তার মধ্যে আমরা দুটো কমপ্লিট করে ফেলেছি, একটা গ্যাস আর একটা হচ্ছে বাষ্প। তাহলে গ্যাস আর বাষ্প হয়ে গেছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি ধূলিকণা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি ধূলিকণা। ধূলিকণা কি? আমরা যাবতীয় যা দেখছি ধুলো বালি এগুলো সব হচ্ছে কি ধূলিকণার মধ্যে পড়ে, ঠিক আছে। এই ধূলিকণার উৎস কি, কোথা থেকে আসে এটা? ধর অগ্নুৎপাত ঘটে, শুনেছিস? অগ্নুৎপাত ঘটে, অগ্নুৎপাত বলছি দাঁড়া। অগ্নুৎপাতের দ্বারা সৃষ্ট মানে সৃষ্টি হওয়া ছাই, ঠিক আছে, মরুভূমির বালিকণা, তারপরে বলতে পারি কয়লা পোড়ালে যে ছাই হয়, কয়লার ছাই, এগুলো সব কি বলতো, এগুলো সব ধূলিকণার উৎস, ঠিক আছে। এবার অগ্নুৎপাতটা কি, কিছু কিছু মাউন্টেন আছে, কিছু কিছু পর্বত আছে যেগুলো নিচে কি আছে, আমাদের ভূপৃষ্ঠের নিচে কি আছে কদিন পরে জানতে পারবি। ভূপৃষ্ঠের নিচে থাকে কি ম্যাগমা, ম্যাগমা, ঠিক আছে। এই জিনিসটা বোঝ, ভূপৃষ্ঠের নিচে থাকে কি আমার এই ধর ম্যাগমা, এটা ম্যাগমা, ঠিক আছে, ম্যাগমা চেম্বার। এখান থেকে যখন এই ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলে কি লাভা। এটা হচ্ছে ম্যাগমা আর এটা হচ্ছে কি লাভা। এই যখন লাভা বাইরে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসছে তখন এটা যখন ঠান্ডা হয় তখন এর থেকে প্রচুর পরিমাণে ছাই ওঠে, কারণ কি সমস্ত কিছু পুড়িয়ে দেয়। বাইরে ধর আমরা যদি এখানটায় দেখি, এখান থেকে যদি কোনোভাবে ম্যাগমা বাইরে বেরিয়ে আসে, যে লাভা এখান থেকে বয়ে বয়ে বেরিয়ে গিয়ে চারপাশে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে, ঠিক আছে, এরকম ভাবে ছড়িয়ে পড়ে। এবারে এখানে যে সমস্ত গাছপালা ছিল, মাটি ছিল, তাদেরকে সব কি করে বলতো পুড়িয়ে দেয়। এবার পুড়িয়ে যে ছাই তৈরি করছে সেই ছাইগুলোকে বায়ুমণ্ডলের সাথে মিশিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে অগ্নুৎপাতের দ্বারা সৃষ্ট ছাই, ঠিক আছে। মরুভূমির বালি, কয়লার ছাই মানে কি কয়লা পোড়ালে প্রচুর পরিমাণে কিন্তু দূষণ ঘটে, ঠিক আছে, ক্লাস 5 এ পড়েছিলি। এবারে হয়ে গেল ধূলিকণা। এবারে ধূলিকণার কাজ কি, ধূলিকণার কাজ হচ্ছে যে বাষ্পটা উঠেছিল তাকে আশ্রয় দেওয়া, বাড়ি দেওয়া, ঠিক আছে। বাড়ি দেওয়া মানে কি, ওর উপরে ভর করে বায়ুমণ্ডলের মধ্যে ভাসবে, ঠিক আছে। এই হচ্ছে তোদের উপাদান এখানে কমপ্লিট হলো। এইবারে যে প্রসঙ্গটা, এর পরবর্তী যে প্রসঙ্গটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি বায়ুমণ্ডলের আমাদের গুরুত্ব কি, বায়ুমণ্ডল আমাদের কেন প্রয়োজন সেটা আমরা জানবো, ঠিক আছে। এটা তুলে নাও। এরপরে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে কি বায়ুমণ্ডলের গুরুত্ব কি, আমাদের কাছে বায়ুমণ্ডল কেন গুরুত্ব বেশি, কেন বলতো? প্রথম পয়েন্টে কি হতে পারে, কেন আমাদের কাছে বায়ুমণ্ডলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন? অক্সিজেন আছে, যেটা আমাদের জীবজগতের পক্ষে বাঁচার একটা মাধ্যম, ঠিক আছে। তাহলে আমরা প্রথম যে পয়েন্টটা দিতে পারি সেটা হচ্ছে কি প্রাণের অস্তিত্ব রক্ষা, বা আমরা এটা বলতে পারি প্রাণের অস্তিত্ব বজায় রাখা, এরকম বলতে পারি প্রাণের অস্তিত্ব রক্ষা। কারণ কি এর মধ্যে প্রচুর পরিমাণে কি আছে অক্সিজেন, যেটা সমস্ত জীবকুলের জন্য একটা গুরুত্বপূর্ণ গ্যাস, ঠিক আছে। এই অক্সিজেন অন্য কোনো প্ল্যানেটে নেই বলে যার জন্য কিন্তু ওখানে মানুষ যেতে পারছে না, নাহলে কিন্তু এতদিন চলে যেত, ঠিক আছে। অক্সিজেন অন্য কোনো গ্রহেতে অক্সিজেন আছে কিনা বিজ্ঞানীরা সেটা খোঁজার চেষ্টা করছে, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে কি প্রাণের অস্তিত্ব রক্ষা, এর মধ্যে প্রধান যে পয়েন্টটা হবে সেটা হচ্ছে কি অক্সিজেন। এরপরে দ্বিতীয় যে পয়েন্টটা সেটা কি হতে পারে, যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে কি বৃষ্টি হতো? বৃষ্টি কিন্তু হতো না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বৃষ্টি নিয়ন্ত্রণ, বৃষ্টি নিয়ন্ত্রণ, ঠিক আছে। এবারে বৃষ্টিকে যখন নিয়ন্ত্রণ করছে তার মানে কি যে জল চক্র আছে আমাদের যে ভূপৃষ্ঠের যে জল চক্র সেটাকে কি করছে ঠিকঠাক ভাবে বজায় রাখছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কি জল চক্রকে জল চক্রের পূর্ণতা, জল চক্রটা আমি বোঝাচ্ছি। ধর এটা কোনো পাহাড়, এটা মালভূমি, এটা সমভূমি, এখানে আছে কি গাছ, ঠিক আছে। এইবারে কি হচ্ছে এই যে সমুদ্র, এখান থেকে কি হচ্ছে বাষ্পমোচনের মাধ্যমে জল কি হচ্ছে বাষ্প হয়ে উপরে উঠছে, ঠিক আছে। কথা বলিস না, বোঝা জিনিস কিন্তু
বাষ্প হয়ে কি করছে, উপরে উঠছে। উপরে উঠে যখন এই বাষ্পটা ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হতে হতে এতটা পরিমাণে ঠান্ডা হয়ে যাচ্ছে যে তৈরি করে দিচ্ছে কি বলতো, মেঘ। আসলে মেঘ কিছুই না, বাষ্পের একটা বস্তা বলতে পারি, ঠিক আছে। বাষ্প ঝুড়ে 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 এটা তৈরি করছে, মেঘটাকে তৈরি করলো, ঠিক আছে। এবার মেঘটা যে ওখানেই বৃষ্টিপাত ঘটাবে তা কিন্তু নয়। দেখা গেল ও কিছু দূর যাচ্ছে, যেতে যেতে যত আগাবে, মানে কি উপরে আগাচ্ছে কেন, কারণ কি উপরে হাওয়া আছে, হাওয়াতে মেঘ এত হালকা আছে হাওয়া দিলে উড়ে যায়। মেঘ কি উড়ে যেতে দেখেছিস? হ্যাঁ, মেঘ হালকা বলেই তো, হালকা বলেই উড়ে চলে যায়, ঠিক আছে। এবারে যাওয়ার সময় কি করছে, ওর মধ্যে যতটা জলের ঘাটতি আছে ও কি করবে, এবারে এই জায়গাগুলো থেকে সেই ঘাটতিটাকে পূরণ করবে। কি হবে, ধর এবারে এটাকে বাষ্পমোচনের মাধ্যমে করলো, এবারে বাষ্পীয় প্রস্ফুটনের মাধ্যমে এখান থেকে জলীয় বাষ্প সংগ্রহ করলো গাছ থেকে। অতিরিক্ত জল যেগুলো রেখে দিয়েছিল, বললো ভাই গাছ তো যে জলটা এক্সট্রা আছে আমাকে দিয়ে দে, তোর লাগবে না যখন আমি নিয়ে চলে যাই, ঠিক আছে। এবারে ও কি করলো, নিল, নিয়ে যাওয়ার পর দেখা গেল এই পর্যন্ত আসার পর এতটা পরিমাণে ঠান্ডা হয়ে গেছে আর ওর পক্ষে সম্ভব নয় জলটাকে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া। তুই ধর দু হাতে দুটো বালতি করে নিয়ে জল নিয়ে আসছিস, তুই কতদূর নিয়ে যেতে পারবি, তোর যতদূর ক্ষমতা থাকবে তারপরে নিয়ে গেলি, তারপরে তো বালতি দুটোকে রেখে দিবি, হ্যাঁ কি না। এও তাই করলো, যতটা জল ছিল, যতটা মনে হচ্ছে যে আমি পারবো না, ও কি করলো, ফেলে দিল, ঠিক আছে। মেঘটা এখানে আসলো, এখানে বৃষ্টিপাত ঘটালো। ঘটানোর পর যখনই ও হালকা হয়ে গেছে, তুই এবার মুদিখানার কথা ভাব। মুদিখানায় যদি আমি বলি 100 গ্রাম কোনো কিছু দাও, সে বড় জোর 100 গ্রামই দেবে, 0.1 বাড়ায় না এখন, আগে তবে 1-2 বাড়াতো, এখন পুরো 100 টা 100, ঠিক আছে। তার মানে এ যখনই ওর পর্যাপ্ত যে অধিক ভারটা ছিল যখনই কমে গেছে, ও ওর ব্রেনকে ইঙ্গিত করে দিল ভাই এবার বৃষ্টি থামার লাগবে না, ঠিক আছে, আমরা অন্য জায়গায় নিয়ে যাবো। ও কি করলো, শিফট করে নিয়ে এবার পাহাড়ি অঞ্চলে আসলো, এখানে এসে ধাক্কা খেলো। এখানে ধাক্কা খেলো কেন, কারণ এখানে যে উঁচুটা ও আর মেঘটা যেতে পারছে না, বুঝতে পারলি। ও কি করলো, এখানেই বৃষ্টিপাত ঘটে গেল। এইবারে কি হলো, যখন যে বৃষ্টিপাতটা ঘটলো, প্রথমে কি করে, এই যে ভূপৃষ্ঠ আছে, ভূপৃষ্ঠ থেকে জল মাটির নিচে প্রবেশ করে, ঠিক আছে। আর যখন আর প্রবেশ করতে পারে না, তখন কি করে, ভূপৃষ্ঠের উপর থেকে এরকম ভাবে বয়ে চলে যায়। প্রথমে দেখবি যদি আমাদের বৃষ্টি হয়, ভূপৃষ্ঠের উপরে কিন্তু জল আগে বয়ে যায় না, আগে কি হয়, আগে জল কিন্তু মাটির নিচে প্রবেশ করে, ঠিক আছে। এবার বিষয়টা কি হচ্ছে, ধর দুটো কোণা এরকম আছে, মাটির দুটো কোণা, বৃষ্টির জল পড়লো, এবার পড়ার পরে এই কোণার মাধ্যমে এর কি করছে, নিচের দিকে প্রবেশ করছে, ঠিক আছে, এরকম ভাবে প্রবেশ করছে। এইবারে দেখা গেল মাটির কোণা কোনোভাবে গলে গিয়েছে, গলে গিয়ে এই জায়গাটাকে ভরাট করে দিয়েছে। তার মানে কি আর জল যেতে পারবে, যেতে পারছে না। কিন্তু ও তখন কি করলো, ভূপৃষ্ঠের উপর থেকে পাঠিয়ে দিয়েছে, চালনা করে দিচ্ছে। এই জন্য কি হয়, বৃষ্টির পরে কিছুক্ষণ পরে দেখবি জল আপনা আপনি বইতে শুরু করে, বিভিন্ন যেদিকে ঢাল থাকে সেই অনুযায়ী জল বয়ে চলে যায়। এইবারে ও কি করলো, সেই জলটা বয়ে নিয়ে চলে গেল। এইবারে যে জলটা ভূপৃষ্ঠের নিচে গিয়েছিল, এখানে কি আছে বলতো, এখানে আছে আমাদের ভৌম জল। কি জল, ভৌম জল। এই যে কলকাতা শহরে সব পাম্পের মাধ্যমে জল তুলছে, কোথা থেকে, এই স্তর থেকে, ঠিক আছে, এই স্তর থেকে জল তুলছে। এবারে এই জলটাকে এই রিচার্জ করে দিল, মানে কি ভর্তি করে দিল, যতটা সম্ভব ভর্তি করে দিল। এটা যখনই ভর্তি হয়ে যাবে, এ কি করবে, এই মাটির ফাটল যেখানে পাবে সেখান থেকে ও আবার বেরিয়ে সাগরে গিয়ে বা যে কোনো জলাশয় থাকবে সেখানে গিয়ে মিক্সড করলো। তার মানে দেখ এই যে জিনিসটা হলো, প্রথমে হলো কি বাষ্পমোচন, বাষ্পমোচন থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে ভৌমজলে রিচার্জ, আর ভৌমজল থেকে চলে আসলো কোথায়, আবার সেই জায়গায়। এটা হচ্ছে কি জলচক্র, ঠিক আছে। এই বায়ুমণ্ডলটা যদি না থাকতো, বায়ুর উপস্থিতি যদি না থাকতো, তাহলে কি এটা সম্ভব হতো, হতো না কিন্তু। তাই বলছে কি জলচক্রের পূর্ণতা, বুঝতে পারলি। এত কিছু লিখতে হবে না, আমি লিখে দেবো পয়েন্টগুলো। তাহলে প্রথমে যে পয়েন্টটা দেখলাম সেটা হচ্ছে কি প্রাণের অস্তিত্ব, বৃষ্টি নিয়ন্ত্রণ, তারপরে জলের পূর্ণতা। এরপরে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, ধর এটা আমাদের পৃথিবী, ধর এটা আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমাদের সূর্য, ঠিক আছে। এখানে যদি কোনো বায়ুমণ্ডল না থাকতো, তাহলে সূর্য থেকে যে পরিমাণে রশ্মি পৃথিবীতে এসে পৌঁছচ্ছে, তাতে টেম্পারেচার বেশি থাকতো না কম থাকতো বলতো, বেশি থাকতো। কিন্তু কারণ কি, যে পরিমাণের আলো বা কিরণ পৃথিবীতে এসে পৌঁছায়, পৃথিবীতে আসার আগে কি হয়, এগুলোর 100 কোটি ভাগে মাত্র 100 কোটি বলছি 200 কোটি ভাগের মাত্র এক ভাগ পৃথিবীতে আসছে, তাই এত টেম্পারেচার। যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে আমাদের পুড়িয়ে দিত, ঠিক আছে। তাহলে কি বলতে চাইছি, এই ধর এটা হচ্ছে আমাদের পৃথিবী, যখনই সূর্য থেকে তাপ আসছে, এ কি করছে, বায়ুমণ্ডলে যে সমস্ত কণা আছে, ধর যে ধূলিকণার কথা বলছি, সেই ধূলিকণাগুলো কি করছে, এগুলোকে রিফ্লেক্ট করে দিচ্ছে আমরা, ঠিক আছে। প্রথমে একটা জিনিস সেটা হলো, এর মধ্যে যে মেঘ আছে, মেঘ কি করছে, রিফ্লেক্ট করে দিচ্ছে কিছু পরিমাণ, ও নিজে শোষণ করে নিচ্ছে। তার মানে কি,
সবকিছু কোথায় আছে? বায়ুমণ্ডলে। এই ধূলিকণা যদি না থাকতো, এই যদি মেঘ না থাকতো, সোজাসুজি এই তাপ আমাদের পৃথিবীতে এসে পড়তো। তার মানে কি টেম্পারেচার অত্যন্ত বেশি হয়ে যেত। ধর এবারে বায়ুমণ্ডল নেই, তাহলে দিনের বেলা যেমন গরম থাকবে, রাতের বেলা কিন্তু তেমনি ঠান্ডা থাকবে। ভালো করে বোঝ, বুঝতে পারছিস? দিনের বেলা যেমন গরম, রাতের বেলা তেমনি ঠান্ডা। তাহলে আমাকে নিয়ন্ত্রণ করছে কে? এই ঠান্ডা গরমটাকে নিয়ন্ত্রণ করছে কে? একমাত্র বায়ুমণ্ডল। সেজন্য বায়ুমণ্ডল আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো এরপরে যে পয়েন্ট আমরা দিতে পারি সেটা হচ্ছে কি সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকে আমাদের রক্ষা। সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা। ঠিক আছে, একটা পয়েন্ট। আরেকটা জিনিস কি হয়, যে তোর মহাকাশে যে সমস্ত স্পেস স্যাটেল গুলো পাঠানো হয় তাদেরকে আনার জন্য, মহাকাশচারীদের আনার জন্য, সেগুলো দেখেছিস আসার সময় বায়ুমণ্ডলে যখনই প্রবেশ করে আগুন ধরে যায় নিচে। কারণ কি? এই যে বায়ুমণ্ডলের মধ্যে যে সমস্ত ধূলিকণাগুলো আছে, এই বায়ুমণ্ডলের মধ্যে যে সমস্ত ধূলিকণাগুলো আছে তার সঙ্গে ঘর্ষণ করে, প্রচুর পরিমাণে ঘর্ষণ করে এতটা পরিমাণে তাপ বের করে দেয়। আমরা যে পাথর ঠুকেছিল, আদি মানে যে পাথর ঠুকেছিল, ওটা কিভাবে বলো? পাথরের ঠোকা লাগছে বলে আগুন ধরে আছে না, পাথরটা গরম হচ্ছে আগে। এই যে ঠোকাটা মারছি এতে গরম হচ্ছে। যদি ধর আমি এরকম করি, দেখ দেখি হাত গরম হচ্ছে কিনা, তাড়াতাড়ি গরম, নরম এরকম করলে হবে না, হচ্ছে না? তাহলে ওই একটা ভারী জিনিস বায়ুমণ্ডলের ভিতর থেকে যখন প্রবেশ করছে, ও কি করছে? যে বালির কণাগুলো আছে তার সঙ্গে কি করছে? ধাক্কা লাগাচ্ছে, ঘর্ষণ করছে। ঘর্ষণ করার ফলে গরম হলো, গরম করলে আগুন। এই যে ধর কোনো জায়গায় একটা আগুন ধরেছে, ঠিক আছে, ও কিন্তু সমস্ত কিছুকে সঙ্গে সঙ্গে পুড়িয়ে দেয় না, জিনিসটাকে গরম করে, গরম করার পরে তারপর কিন্তু ধরিয়ে দেয়। ধর একটা বড় একটা জ্বালামুখ আছে, তার মধ্যে যদি আমি কোনো কিছু কাঁচা জিনিস ফেলে দিই, ধর আমি এখানটায় আগুন ধরে দেবো, ঠিক আছে, শুকনো জিনিসপত্র দিয়ে আগুন ধরে দিলাম, তারপরে আগুনটা যখন তীব্র হবে ওর মধ্যে কাঁচা জিনিসও ফেলে দিবি, তাকে ধরে যাচ্ছে। কেন হয়? কারণ কি ওই জিনিসটাকে আগে ও গরম করে এতটা পরিমাণে গরম করিয়ে দেয়, ওরা নিজস্ব ক্ষমতা থাকে না, তারপর ওকে ধরিয়ে দেয়। বুঝতে পারলি? তার মানে আমি কি বলতে চাইছি, যে পরের পয়েন্টটা আছে সেটা হচ্ছে যে মহাজাগতিক যে উল্কাগুলো আছে না, উল্কা আমরা বলি তারা খসে পড়ছে। এই যে তারা, যে মহাজাগতিক যে বস্তু অ্যাস্টেরয়েড গুলো যেগুলো আছে, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে কি হয়ে আছে? উল্কা হয়ে আছে, ঠিক আছে। সেগুলো কি করছে? বায়ুমণ্ডলের ধূলিকণার সাথে কি করছে? বিক্রিয়া করছে। এই যদি বায়ুমণ্ডল না থাকতো, ও কিন্তু বিক্রিয়া করতো না, সোজা এসে পড়তো পৃথিবীতে। আর পৃথিবীর ওপর পড়া মানে কি? ডাইনোসরের মতন কথা হয়ে যাবে, মানুষও বিলুপ্ত হয়ে যাবে কদিন পরে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কি, মহাজাগতিক বস্তুর হাত থেকে রক্ষা। তাহলে দেখ বায়ুমণ্ডলের গুরুত্ব কটা দেখলাম? 5টা। আরেকটা জিনিস আমরা বলতে পারি, তোদের বইতে কিন্তু এত কিছু নেই, আরেকটা যেটা বলতে পারি সেটা হচ্ছে কি, বায়ুমণ্ডল যদি না থাকতো কি হতো? বায়ুমণ্ডল যদি না থাকতো, আচ্ছা আমরা পড়েছিলাম মহাশূন্যে বায়ু আছে না নেই? নেই। তার জন্য আমরা কি শুনতে পাই না? শব্দ শুনতে পাই না। তার মানে এখানে যদি বায়ুমণ্ডল না থাকতো আমরা কিন্তু শব্দ শুনতে পারতাম না। আমার এই যে কথাটা যাচ্ছে এটা কি করে আছে? বায়ুর মাধ্যমে ভেসে ভেসে যাচ্ছে। তাহলে এই বায়ুটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা শুনতে পারতাম না। তাহলে আমরা বলতে পারি কি, শ্রবণ ক্ষমতা নিয়ন্ত্রণ। ঠিক আছে? কোনো পয়েন্টে কোনো জায়গায় কারোর সমস্যা, এই পয়েন্টগুলো আমি লিখে দেবো তোদেরকে। প্রথম যে পয়েন্ট হচ্ছে অস্তিত্ব রক্ষা, প্রাণের অস্তিত্ব রক্ষা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি, বৃষ্টি নিয়ন্ত্রণ, জল চক্রের পূর্ণতা, সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা। পাঁচে কি হচ্ছে, মহাজাগতিক বস্তুর হাত থেকে রক্ষা। যদি আমাদের বায়ুমণ্ডল না থাকতো, উল্কা সোজা পৃথিবীতে এসে পড়তো, পৃথিবীর মানুষ বিলুপ্ত হয়ে যেত। ঠিক আছে? শ্রবণ ক্ষমতা নিয়ন্ত্রণ, যদি এখানে বায়ুমণ্ডল না থাকতো তাহলে আমরা ওই যে কথা বলছি সেটা তোরা শুনতে পেতিস না, শুধু দেখতিস যে দাদা মুখ নাড়াচ্ছে, আতুমা ঠিক আছে, এরকম কোনো আওয়াজ পেতিস মাঝে মাঝে, তাও না পাওয়ার মতো। এই হচ্ছে বিষয়। আজকের এই টপিকটা আরেকটুখানি করিয়ে ছেড়ে দেবো। এর পরের দিন যেটা থাকবে সেটা হচ্ছে কি, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। ঠিক আছে? আজকে আরেকটা পয়েন্ট যেটা জানানো দরকার, একটা টার্ম, ঠিক আছে, সেই টার্মটা হচ্ছে কি, অ্যারোসল। না শুনেছিস কখনো? অ্যারোসল পরীক্ষায় দিতে পারে 1 নম্বরের কোশ্চেন, অ্যারোসল কি। ঠিক আছে? এটা হচ্ছে কি, বায়ুমণ্ডলের যে সমস্ত কঠিন কণাগুলো ভেসে থাকে তাদের সমস্তকেই বলে কি, অ্যারোসল। তোর ছাই থেকে শুরু করে যে বালির কণা সমস্ত কিছু হচ্ছে কি, অ্যারোসল। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি কি, বায়ুমণ্ডলে ভাসমান বিভিন্ন প্রকার
ভাসমান বিভিন্ন প্রকার কঠিন কণাকে অ্যারোজল বলে। ঠিক আছে, ভাসমান কঠিন কণাকে অ্যারোজল বলে। আচ্ছা, আর একটা পয়েন্ট যেটা বলা রাখা দরকার সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের যে নীল আকাশ দেখছি, এই যে নীল আকাশ, এটা কি বলতো অ্যাকচুয়ালি? এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। ঠিক আছে, নীল আকাশ। কারণ কি আমাদের চোখ কেবলমাত্র 7খানা রং দেখতে পায়, কেবলমাত্র 7খানা রং। ঠিক আছে, গরুর চোখ কেবলমাত্র 2টো রং দেখতে পায়, সাদা আর কালো। ঠিক আছে, আবার সাপের চোখ মনে হয় একটাই রং দেখতে পায়, সেটা হচ্ছে হলুদ টাইপের কিছু। ঠিক আছে, তাহলে দেখ প্রত্যেকটা প্রাণীর দেখার ক্ষমতা কিন্তু আলাদা। তার মানে আমরা যে 7খানা রং দেখছি তার মধ্যে একটা রং যেটা হচ্ছে নীল রং, সেটা বেশি পরিমাণে আকাশে ছড়িয়ে পড়ছে, যার জন্য আকাশটাকে আমরা কি দেখছি? নীল রঙের দেখছি। ঠিক আছে, আর সেই নীল রং যখন মাটিতে পড়ছে, যখন জলে পড়ছে, সেজন্য আমরা জলকেও দেখছি কি নীল, কিন্তু জলের কিন্তু নিজস্ব কোনো রং নেই। এতে তুই যে রং মেশাবি সেই রঙই কিন্তু হয়ে যাবে। কালার করার সময় তুই দেখেছিস যখন তুলি রং করছি, তুলিটা যখন আমরা জলে ভেজাচ্ছি, সেই সময় যে তুলিতে যে রং ছিল সেই রঙই কিন্তু ধারণ করে নিয়েছে। দেখেছিস কোনো? তাহলে জলের কিন্তু নিজস্ব কোনো রং নেই। ওকে তুই যে রং দিবি, জলের দুটো বৈশিষ্ট্য কি বলতো? জলের নিজস্ব কোনো রং নেই আর জলের নিজস্ব কোনো আকার নেই। তুই এখানে যে পাত্রে যেমন রাখবি, তুই যদি পেন্সিল বক্সে রাখিস এক্ষুনি পেন্সিল বক্সের মতন ধারণ করবে। আমি যদি বোতলে রাখি দেখ বোতলের আকার ধারণ করেছে, দেখ। কিন্তু জলটা কি রকম ছিল? বোতল হয়ে গেছে, জল বোতল হয়ে গেছে। তার মানে জলের নিজস্ব কোনো আকার নেই, আর কি নেই? রং নেই। আর একটা জিনিস হচ্ছে কি, এর কোনো গন্ধ নেই। ঠিক আছে, গন্ধ নেই। এই হচ্ছে মেন জিনিস। জলের রং না হয় তাহলে সমুদ্রের রং কেমন হয়? এই যে বললাম আকাশে যে নীল রংটা ছড়াচ্ছে সেই রংটা রিফ্লেক্ট হচ্ছে। অর্ধেক কথা শুনবে তা কি করে হবে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। এর পরের দিন আমরা কি করব, বায়ুমণ্ডলের যে স্তর আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, সেগুলো সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। হ্যাঁ, লিখে নে।